শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পাঠের বিষয় নবম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে গদ্য অংশ। তো আমরা যেটি আজকে আলোচনা করব তার আগে একটু আমরা স্ক্রিনে দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকেই মিলে জারি গান গাইছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নৌকা বাইচ যে হয় সেখানে অনেকে মিলে সেই যে গান ধরে শক্তি যোগানোর জন্য, সেটা হলো সারি গান। বাংলার যে নদ নদী তার একটি রূপ। এখানে নদীর যে পানির যে ধারা আমরা এখানে দেখতে পাচ্ছি, তার পাশে আছে কোকিল, কোকিলের গান আমরা শুনতে পাই। তারপরে দেখো, যেটা হয়তো বা তোমরা কখনো দেখোনি বা কারোর যদি দেখার ভাগ্য হয়ে থাকে, সেটা যদি গ্রামে যেয়ে থাকো, সেটা হলো ঝিঝি পোকা। আজকে এই ছবিগুলো দেখে, আমরা আগের ছবিগুলো দেখে বুঝতে পেরেছি বন্ধুরা যে আজকে আমাদের পাঠের বিষয় হলো পল্লী সাহিত্য। তা লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই প্রবন্ধটি পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে, পল্লী সাহিত্যের অবলুপ্তির কথা জানতে পারবে, পল্লীর বিভিন্ন উপকথা, পল্লী গান এবং লোককাহিনীর ব্যবহার ও গুরুত্ব অনুধাবন করতে পারবে। পল্লী সাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে। এবার তোমরা লেখক পরিচিতিটা একটু দেখবে। লেখকের জন্ম 1885 খ্রিস্টাব্দে 10 জুলাই। তিনি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবনটা যদি আমরা দেখি, তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। তারপর তিনি 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন সম্পর্কে আমরা একটু দেখি। তিনি সুদীর্ঘ 30 বছর বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং অধ্যক্ষ রূপেও তিনি নিযুক্ত ছিলেন। ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিষয়ে তিনি কাজ করেছেন। এবার তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে, সেটি আমরা দেখছি। বাংলা ভাষার ইতিবৃত্ত, এটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং মূল্যবান আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য তার এই গ্রন্থটি। তারপরে আছে বাংলা সাহিত্যের কথা, এটা 2টা খণ্ডে। বাংলা ভাষার ব্যাকরণ, তার উল্লেখযোগ্য সম্পাদনা গ্রন্থ আছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, এবং তার নিজের সম্পাদনায় একটি শিশু পত্রিকা আছে, সেটির নাম হলো আঙুর। এটার উচ্চারণটা কিন্তু আঙুর। এবার আমরা পাঠ ঘোষণায় যাব। পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলোকুলো ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদোলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে, মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। লেখক এখানে বলতে চেয়েছেন, এখানে কিন্তু প্রবন্ধটার নাম হলো পল্লী সাহিত্য, অর্থাৎ পল্লী গ্রামের যে সাহিত্য সেটা নিয়েই কিন্তু তিনি এখানে লিখেছেন যে শহরের মতো গায়ক, বাদক বা নর্তক নাই বা থাকতে পারে, কিন্তু গ্রামে কিন্তু বিনোদনের অভাব নেই, এরকম অনেক জিনিস রয়েছে। এখানে একটা শব্দ আছে নর্তক। নর্তক শব্দটার অর্থ হলো যারা নাচে, নাচ তাদের পেশা এবং এইটাই মানুষকে আনন্দ দেয়, বিনোদন দেয়। বাদক যারা বাজায় বাজনা, গায়ক এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে গায়ক মানে হলো যারা গান গায়।
তো বলছে যে এগুলো প্রফেশনাল লোকের নাই বা থাকতে পারে গ্রামে, কিন্তু গ্রামে কি আছে তাহলে? কোকিল, তোমরা এর মধুর কণ্ঠে গান শুনেছ, দোয়েল, তারপরে হলো পাপিয়া, এসবের যে মিষ্টি মধুর গান, এইটা সবসময় আমরা শুনতে পাই। তারপরে নদীর কুলো ধ্বনি, নদীর যখন পানি বয়ে যায়, এই ধারা, এটা যদি কাছে থেকে দেখা যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে কানে কি চমৎকার আওয়াজ, এটা যেন মানুষের মনকে একটা অন্যরকম আনন্দ দেয়। মাইকেল মধুসূদন দত্ত তিনিও কিন্তু তার কপোতাক্ষ নদ কবিতায় সেরকম লিখেছেন। তারপরে পাতার মর্মর শব্দ, কখনো দেখেছো তোমরা যে ঢাকায়ও কিন্তু কোনো জায়গায় আছে এরকম গাছপালা, তোমরা যদি যাও তাহলে দেখতে পারবে যে যখন বাতাস বয় তখন পাতার যে একটা মর্মর শব্দ, ঝরে পড়ছে এরকম শব্দ, এই শব্দগুলোও যেন একটা ছন্দ রয়েছে। তাহলে তিনি কিন্তু এটা উপলব্ধি করেছেন যে পাতার শব্দটার মধ্যেও একটা ছন্দ রয়েছে। তারপরে আছে শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা, মানে কি? আমরা এই যে ধানের ক্ষেত, ধরো ধানের ক্ষেত দিয়েই বলছি, ধানের ক্ষেতে যখন বাতাস দোলা দেয় তখন কি হয়, কি চমৎকারভাবে দুলতে থাকে গাছগুলো। এখানেও একটা কিন্তু ছন্দ আছে, নাচের ছন্দ আমরা সেখানে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন, আমার প্রত্যেকটা শব্দ এখানে কিন্তু আলোচনার বিষয়। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাঁদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? লেখকের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা পেয়েছি ডক্টর দীনেশচন্দ্র সেন, তাহলে তিনি কে? হ্যাঁ, এখানে যে ময়মনসিংহ গীতিকার কথা বলা হয়েছে, এই ময়মনসিংহ গীতিকা হলো বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের, হাওর বাওর ভাটি অঞ্চলের যে গীতিকাগুলো আছে, যারা চাষারা যে আনন্দে যখন তারা খেতে চাষ করে তখন তারা যে গানগুলো গায়, মাটির গানগুলো গায়, এই গানগুলোকে সংগ্রহ করে এই ময়মনসিংহ গীতিকায় এগুলো একটা বই আকারে বের করা হয়েছে। এটা বলছে যে এখানে যে কত অমূল্য সম্পদ জড়িয়ে আছে। কেন? কারণটা হলো গ্রাম বাংলার মানুষের যে কথাগুলো, তাদের যে যাপিত জীবন, সেই চিত্রগুলো যেন, সেই কথাগুলো, মনের কথাগুলো যেন এখানে উঠে আসছে, সেটাই এখানে লেখক বলছেন। আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লিমুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্কিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনইভাবে প্রচলিত আছে।
হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ইউরোপ আমেরিকা দেশের বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এই সব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না। তো আজকে আমাদের এ পর্যন্তই হলো প্রথম পর্বটা। তারপরে আমরা যে এ পর্যন্ত পড়লাম সেগুলোর কিছু কঠিন শব্দ রয়েছে, সেই শব্দগুলো তাহলে তোমরা জানো। এর অর্থগুলো কি? নর্তক। নর্তক হলো যে নাচে। এই নাচটাও কিন্তু একটা শিল্প এবং এটা একটা আর্ট। এখানে এই নেচে সে মানুষকে আনন্দ দেয় পরতে পরতে, স্তরে স্তরে। ফোকলোর, এটা আগেও বলেছি, লোক সংস্কৃতি। বালাম, বইয়ের খণ্ড, ইংরেজিতে যাকে বলে ভলিউম। নৃতত্ত্ব, মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। প্রত্নতাত্ত্বিক, পুরাতত্ত্ববিদ, যিনি প্রাচীন লিপি, মুদ্রা বা ভগ্নাবশেষ থেকে পুরাকালের তথ্য নির্ণয় করেন। এই যে আমরা এতক্ষণ যতটুকু আমরা পড়েছি, সেখান থেকে আমরা তাদের সম্পর্কে আর একটু পুনরালোচনা করব। তোমরা এর আগেই শুনেছ ডক্টর দীনেশচন্দ্র সেন, তিনি ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন। এটা ভালো করে মনে রাখবে যে তিনি ময়মনসিংহ গীতিকাটি সম্পাদনা করেছেন। আর রোমারোলা, তিনি একজন ফরাসি দার্শনিক এবং সাহিত্যিক, বিখ্যাত সাহিত্যিক। তার উল্লেখযোগ্য উপন্যাস যেটি হলো যা ক্রিস্তব, এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1915 সালে। মনসুর বয়াতি দেওয়ানা মদিনার তিনি প্রখ্যাত কবি। আর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো ঠাকুরমার ঝুলি। আজকে আমাদের পল্লী সাহিত্যের এই প্রথম পর্বের যতটুকু আমরা পড়লাম, তা থেকে আমরা কি জানতে পারলাম যে পল্লী গ্রামের যে এত অমূল্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে আনাচে কানাচে, বিভিন্ন গ্রামে গঞ্জে, হাওরে বাওরে, এখান থেকে সেই সাহিত্যগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, তুলে আনতে হবে। আর সেটা দায়িত্বকার ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের কথা বলা হয়েছে। তোমাদের সেই লোক সংস্কৃতিগুলোর প্রতি ভালোবাসা থাকতে হবে এবং তোমাদের জানতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, যদি তোমরা এই ময়মনসিংহ গীতিকা সম্পর্কে তোমরা আরও ভালো করে জানতে চাও, তাহলে ময়মনসিংহ গীতিকাটা পড়তে হবে। আরেকটি বই আছে চন্দ্রকুমার দের, যতীন সরকারের, অধ্যাপক যতীন সরকারের চন্দ্রকুমার দে, তার সম্পর্কেও জানতে হবে যে তিনি কিভাবে এত কষ্ট করে তিনি এগুলো সংগ্রহ করেছেন। তো এতক্ষণ যে তোমরা শুনলে এই প্রবন্ধের প্রথম পাঠটুকু, এখান থেকে আমি দেখব যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। ছোট্ট কয়েকটা প্রশ্নের মাধ্যমে। রোমারোলার অমূল্য কীর্তি কোনটি? দ্বিতীয় প্রশ্ন, দেওয়ানা মদিনার প্রধান নায়িকাকে? শেষ প্রশ্ন, প্রাচীন উপকথাগুলো কেন তলিয়ে যাচ্ছে? আমি একটু উত্তরগুলো বলেই দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হলো যা ক্রিস্তব, দ্বিতীয় প্রশ্নের উত্তর মদিনা বিবি, তৃতীয় প্রশ্নের উত্তর মানে শেষ প্রশ্নের উত্তর হলো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে। এবার ঝটপট একটু বাড়ির কাজটা লিখে নাও বন্ধুরা। ছোট্ট করে আমি দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন হলো, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে, ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের 5 জন বয়াতির নাম লেখো।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে ভিজিট করো কিশোর বাতায়নে। আর এ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে তোমরা সেই প্রশ্নগুলি লিখে ফেলো, আর আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে।